কয়েক কোটির বেশি অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলমানদের ভারতে থাকার দিন শেষ। বিজেপি আর কেন্দ্র সরকারের তরফ থেকে এমন একটা অপারেশন লঞ্চ করেছে যা বাংলাদেশের জন্য এতটা ভয়ঙ্কর হবে যে এরা কিন্তু কল্পনাও করতে পারছে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি আপনারা পুরো বিষয়টিকে পরপর সাজান তাহলেই বুঝতে পারবেন ভারত একা না, ভারতের সাথে আমেরিকা, মালদ্বীপ, মালয়েশিয়া, এমনকি ইউরোপের সমস্ত দেশ মিলিতভাবে নিজের দেশের অবৈধ জেহাদি পপুলেশনকে অন্য দেশে তাড়াতে জোট করছে। যার মধ্যে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে বললে এই পুরো অপারেশনের পর 1 থেকে 10 কোটির বেশি বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিম পপুলেশনকে সরাসরি বাংলাদেশে ঢোকানো হবে ভারত থেকে। এবং আচমকায় এত বড় পপুলেশন যারা ভারতে এবং আশেপাশের দেশে ছিল এত বছর ধরে, তারা বাংলাদেশে ঢুকতেই ওখানে কিন্তু ওভার পপুলেশনের কারণে গোটা বাংলাদেশের যে ক্রাইসিস ফেস করবে তাই ইভেনচুয়ালি বাংলাদেশকে বরবাদ করে দেবে। উদাহরণ হিসেবে মালদ্বীপের সরকার কয়েকদিন আগে একটা অপারেশন চালিয়ে 5,000-এর বেশি বাংলাদেশিকে নিজের দেশ থেকে তাড়িয়েছে এবং আগামী 3 বছরে সমস্ত বাংলাদেশি এছাড়াও অন্যান্য অবৈধ ইমিগ্রেশনকে তাড়ানোর জন্য স্পেশাল একটা মিশন লঞ্চ করেছে। মালয়েশিয়া ওখানে তৈরি বাংলাদেশিদের মসজিদ ভাঙতে শুরু করে দিয়েছে এবং অবৈধ বাংলাদেশিদের আইডেন্টিফাই করছে। এছাড়াও একই সময় মধ্যপ্রাচ্য, স্পেশালি ইউএই, সৌদি, এরা কিন্তু বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, যা বাংলাদেশের মিডিয়া নিজে কভার করেছে। এবং ওখানে যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা কাজ করছে বা যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাদেরকেও খুঁজে খুঁজে নিজের দেশে পাঠাচ্ছে। আর এই সমস্ত কিছু শুরু হয়েছে ঠিক গত 2 মাসে, যা পুরোপুরি কাকতালীয় তো হতে পারে না। এবং এই সেমভাবে এখন ভারতেও এদের বিরুদ্ধে কাজ শুরু হয়ে গেছে। আজ থেকে কয়েক সপ্তাহ আগে গত 10ই ডিসেম্বর দিল্লির গভর্নরের তরফ থেকে আদেশ দেওয়া হয় যে গোটা দিল্লি জুড়ে যত লাখ বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিম রয়েছে তাদেরকে খুঁজে বের করে দেশ থেকে তাড়ানো। আর এর ঠিক 3 দিনের মাথায় মানে 13 তারিখেই দিল্লিতে 1000 অবৈধ বাংলাদেশি মুসলিমদের চিহ্নিত করে এবং 2 জনকে গ্রেপ্তারও করে। অন্যদিকে ওই একই সময়ে মহারাষ্ট্রে ইলেকশন জেতার পর এখন বিজেপির তরফ থেকে অফিসিয়ালি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস ঘোষণা দিয়েছে যে মহারাষ্ট্রে বেশ কয়েকটা ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। আর ডেট দেখেন 21শে ডিসেম্বর, মানে আজ থেকে 3-4 দিন আগের কথা, যার আন্ডারে গোটা মহারাষ্ট্র জুড়ে চীনের মতন কিন্তু অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলমানদের ধরে এনে আটকে রাখার জন্য বড় বড় ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। এখান থেকে না এরা পালাতে পারবে, না এদের সাথে কেউ যোগাযোগ করতে পারবে, আর না এরা ভারত বিরোধী কোনো কাজ, দাঙ্গায় যুক্ত থাকে। আর এই ঘোষণার ঠিক পরে মহারাষ্ট্রে কাজও শুরু হয়ে গেছে। আর রিপোর্ট দেখেন, ওখানকার অ্যান্টি টেরর স্কোয়াড ফোর্সের দ্বারা 17 জনের বেশি অবৈধ বাংলাদেশি মুসলিমকে ধরপাকড়াও করেছে গতকাল। ওদিকে আরও একটা বিজেপি শাসিত রাজ্য আসাম, ওখানে তো আলাদা গেম চলছে। পুরো দমে সমস্ত বাংলাদেশি মুসলিমদের না কেবল ধরা হচ্ছে, বরং ওখানকার পপুলেশনকে চিহ্নিত করে পুরো ডেটাবেস তৈরি হচ্ছে এনআরসির মতো। এমনকি গতকালই আসামের ভেতর 2টো বাংলাদেশি আতঙ্কবাদী, যারা বাংলাদেশের আতঙ্কবাদী সংগঠন আনসারুল্লাহ গোষ্ঠীর সদস্য, তাদেরকেও ধরেছে। এছাড়াও 16 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে যারা অবৈধভাবে ভারতে ঢুকেছিল এবং এদেরকেও ফেরত পাঠানো হবে। আর এর সাথেই আরও একটা বিজেপি শাসিত স্টেট গুজরাট, ওখানে তো গোটা রাজ্য জুড়ে একটা ড্রাইভ চলছে যাতে সমস্ত অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের খুঁজে তাদের গ্রেপ্তার চলছে। অবৈধ মসজিদ, এমনকি যে সমস্ত ছোটোখাটো বস্তি ছিল তারও এরিয়াকে রিক্যাপচার করা হচ্ছে। যার আন্ডারে এই রিপোর্টটা দেখুন, 48 জনের বেশি বাংলাদেশি অবৈধ মুসলিমদের গ্রেপ্তার করেছে গুজরাটের পুলিশ। আর এই সেম অবস্থা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর বাকি রাজ্যে চলছে। এখন যদি আপনারা টাইমিংটা খেয়াল করেন তাহলে পুরোটা কোইন্সিডেন্ট তো হতে পারে না যে একই সময়ে সমস্ত বিজেপি শাসিত প্রদেশে এই ধরনের একটা অপারেশন লঞ্চ হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা বিরাট বড় গেমের ছোট্ট একটা স্টেপ ছিল। কীরকম? তো দেখুন, বিজেপি এবারে যে ন্যাশনাল ইলেকশন জিতেছে সেখানে গুরুত্বপূর্ণ একটা কাজ কি বাকি রয়েছে, এনআরসি। কিন্তু মুশকিল হলো আচমকায় যদি এনআরসি আনা হয় এবং এই সমস্ত অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গাদের দেশ থেকে তাড়ানো শুরু করে, গোটা দেশে দাঙ্গা হবে। কারণ যেমনটা আমি শুরুতেই বললাম, কেবলমাত্র পশ্চিমবঙ্গেই 1 কোটির কাছাকাছি বাংলাদেশি আর রোহিঙ্গা রয়েছে। এটা আনুমানিক, কোনো অফিসিয়াল ডকুমেন্ট নেই। সেক্ষেত্রে আসলে এই সংখ্যা কত তার কে গ্যারান্টি দেবে? ফলে যদি এই 1 থেকে 10 কোটি বাংলাদেশ আর রোহিঙ্গা পপুলেশনও রাস্তায় নামে দাঙ্গা করে,
আপনাদের মনে হয় এদের ঠেকানো এতটা সহজ হয়? আর এই পুরো দাঙ্গাকে হিন্দু মুসলিম দাঙ্গার নাম দেওয়া হয়, কারণ এদের পুরো ইকোসিস্টেম রয়েছে আর সমস্ত পলিটিক্যাল পার্টি ভোট ব্যাংকের জন্য এদেরকে সমর্থনও দেয়। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে এদেরকে ফেরত পাঠাবে কী করে? কারণ বাংলাদেশের সরকার এদেরকে কিছুতেই অ্যাকসেপ্ট করবে না, কারণ যে সরকার এদেরকে অ্যাকসেপ্ট করবে সেই সরকারকে পুরো দায় নিতে হবে বাংলাদেশের বরবাদে। তো একে কাউন্টার করার জন্য জরুরি একদিকে বাংলাদেশকে রেডি করা এবং আমাদের দেশে একটা পুরো যে ইকোসিস্টেম রয়েছে তাকে খুঁজে বের করে তাদের ওপর ক্র্যাকডাউন করা, এবং এই এনআরসি বা এই জাতীয় কোনো বিল আনার আগে সমস্ত রাজ্যে এই ধরনের ডিটেনশন সেন্টার তৈরি রাখা, যাতে বিল পাস হওয়ার সাথে সাথেই এদেরকে ধরে এনে এক জায়গায় জড়ো করা যায়। আর যেহেতু এখনও কোনো বিল আনা হয়নি অফিসিয়ালি, শুধুমাত্র অবৈধ বাংলাদেশিদের ধরার জন্য ছোট ছোট অপারেশন চলছে, তাও রাজ্য সরকারের তরফ থেকে। তো এর বিরুদ্ধে অ্যাকচুয়ালি নেশন ওয়াইড কোনো পলিটিক্যাল পার্টি বা অর্গানাইজেশন দাঙ্গা লাগাতে পারবেন। এবারে স্টেপ বাই স্টেপ বুঝুন যে কীভাবে এই 1 থেকে 10 কোটি পপুলেশনকে খুঁজে বের করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এর জন্য প্রথম স্টেপ হলো যারা এদেরকে এখানে এনে রাখছে বা সাহায্য করছে সেই সমস্ত লোকজন আর ইকোসিস্টেমকে ধ্বংস করা। যার আন্ডারে দিল্লিতে বিরাট বড় একটা র্যাকেট ধরা হয় গতকাল, যেখানে এরা বাংলাদেশের মুসলিমদের জন্য ফেক আধার কার্ড আর বাকি ডকুমেন্টস তৈরি করছিল। এমনকি এই সমস্ত ডকুমেন্টস তৈরি হচ্ছিল কী নামে? হিন্দু নাম, যাতে এরা সহজে ধরা না পড়ে। এখন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এখানে কিন্তু 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এদের মদতে বাকি যে সমস্ত গ্রুপ আলাদা আলাদা রাজ্যে কাজ করছে তাদেরকেও খুঁজে বের করা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির মাধ্যমে। উদাহরণ হিসেবে গত 19 তারিখেই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা একটা পুরো গ্যাং চালাচ্ছিল বাংলাদেশিদের জন্য ফেক পাসপোর্ট বানানোর। আর এটাকে কাজে লাগিয়ে এই সমস্ত বাংলাদেশি জিহাদিরা ভারতে ঢুকে বসে রয়েছে। আর এই সেম কাজ কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, আসাম বা গুজরাট, মহারাষ্ট্র সব জায়গায় চলছে। আর যেখানে যেখানে বিজেপির সরকার নেই সেই সমস্ত রাজ্যে সেন্ট্রাল এজেন্সির মাধ্যমে রেড করা হচ্ছে, যেমন পাঞ্জাব, কাশ্মীর আর বাংলাতেও আপনারা দেখছেন। এখন এরপর এর দ্বিতীয় স্টেপ হল এই রেড চালিয়ে যাদেরকে ধরা হলো তাদেরকে কাজে লাগিয়ে এদের ওপরের ইকোসিস্টেমকে ধরা। মানে সোজা ভাষায়, এত বছর ধরে ভারতের যে কোটি কোটি বাংলাদেশি আর রোহিঙ্গা ঢুকেছে, এদের উদ্দেশ্য কী ছিল? এদের মাধ্যমে এখানকার যে ডেমোগ্রাফি সেটা পরিবর্তন করা আর ভোট জেতা। তো এর পেছনে কিন্তু অ্যাকচুয়ালি বিলিয়ন্স অফ ডলারের ফান্ডিং আছে। বড় বড় পলিটিক্যাল পার্টি, অর্গানাইজেশন, এনজিও এরা কাজ করছে। তো এদেরকে কিভাবে খুঁজবে, স্পেশালি এদেরকে কিভাবে ফান্ডিং করা হচ্ছে সেটা খোঁজা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এর জন্য বিজেপি বা ভারত সরকারের একটা দারুণ স্ট্র্যাটেজি রয়েছে। আপনাদের হয়তো মনে আছে যে 2014 সালে প্রধানমন্ত্রী মোদি জিতে আসার পর ওরা কি করে, কাশ্মীরে যে মেহবুবা মুফতি রয়েছে, যারা ওদের একদম উল্টো আইডিওলজি, তাদের সাথে সরকার বানিয়েছিল কাশ্মীর। কিন্তু জাস্ট ভাবুন যে একটা পলিটিক্যাল পার্টি হিন্দুদের কথা বলছে, তারা এমন একটা পলিটিক্যাল পার্টির সাথে কেন জোট করবে যারা কাশ্মীরে সেই হিন্দু গণহত্যা করছে এবং কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে চাইছে? এতে কিন্তু সরাসরি বিজেপির যে আইডিওলজি তার বিরুদ্ধেই তো কাজ হচ্ছে। তো এখানে ওদের যে গেম প্ল্যান ছিল সেটা ছিল খুবই সিম্পল। এই যে পলিটিক্যাল পার্টিগুলো এরা কাদেরকে সাহায্য করছে, ওখানকার মুসলিমদের কিভাবে ফান্ডিং দেওয়া হচ্ছে দাঙ্গা পাথর ছোড়ার জন্য, সেটাকে খুঁজে বার করে। তো 2 বছর ধরে কাশ্মীরের সরকার করে বিজেপি কী করে, চুপচাপ বসেছিল এবং সমস্ত এজেন্সি কোনো রকম অ্যাকশান নেয়নি, শুধুমাত্র এই ইকোসিস্টেমকে অবজার্ভ করছিল যে কিভাবে এরা কাজ করে। ব্যাস, যে এই পুরো ইকোসিস্টেমকে বোঝা হয়ে যায়, ওরা কি করে 2 বছরের মাথায় সরকার ভেঙে কাশ্মীরে কিন্তু রাষ্ট্রপতির শাসন লাগিয়ে দেয়। আর ওই পার্টি যাদের সাথে ওরা সরকার করেছিল, মানে এই মেহবুবা মুফতির পার্টি, তাদেরকেই গৃহবন্দী রেখে 370 ধারা হাঁটা। কিন্তু একটাও দাঙ্গা হয়েছে? হয়নি। কারণ তার আগে দাঙ্গা করানোর যে পুরো ইকোসিস্টেম বা যারা দাঙ্গা করতো, ফান্ডিং দিত, তাদের বিরুদ্ধে ক্র্যাকডাউন করেই কোমর ভেঙে দিয়েছে। তাই টাকাও আসতে পারেনি আর না লোকজন রাস্তায় নেমে দাঙ্গা করতে পেরেছে। সেমভাবে এই অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গাদের কাজে লাগিয়েই সিএর প্রোটেস্ট, দিল্লির দাঙ্গা, শাহিনবাগ, এমনকি কৃষক আন্দোলন পর্যন্ত হয়েছে। কিন্তু খেয়াল করেন যে শাহিনবাগের মতন একটা প্রোটেস্ট, এটা তুলতে কতক্ষণ লাগতো দিল্লি পুলিশ আর সেন্ট্রাল ফোর্স দিয়ে? একদিনেই কাজ হয়ে যেত, কিন্তু তা ওরা করেনি। এর কারণ ছিল ওই ইকোসিস্টেম, যারা এদেরকে দাঙ্গার জন্য মোবিলাইজ করতে ফান্ডিং দেয় বা যারা এখানে অ্যাকচুয়ালি ফিজিক্যালি কাজ করে
তাদেরকে খুঁজে বের করতে হবে। আর ফাইনালি দিল্লিতে এত কিছু প্রোটেস্ট করার চক্করে এই যে পুরো ইকোসিস্টেম এরা এক্সপোজ হয়ে যায় এবং এখন গিয়ে সেই ইকোসিস্টেমকে ধরে ধরে তাদের বিরুদ্ধে ক্র্যাকডাউন চলছে দিল্লিতে। এবং একটা জিনিস খেয়াল করেন, দিল্লি, উত্তরপ্রদেশ আর বাকি রাজ্যে অ্যাকচুয়ালি বড় মাত্রায় মানে 10,000, 20,000 এত বড় লেভেলে বাংলাদেশিদের ধরছে না, ওতে এখনও সময় আছে। এখন যেটা হচ্ছে সেটা হলো কাশ্মীরের মতন এদেরকে যারা সাহায্য করতো তাদের ইকোসিস্টেম বা এর পেছনে থাকা গ্যাং, অর্গানাইজেশন আর এনজিওদের ধরপাকড়াও চলছে। অর্থাৎ এই মুহূর্তে ভারত সরকার দুটো কাজ করল। একটা হলো মহারাষ্ট্র, আসাম আর উত্তরপ্রদেশের মতন রাজ্যে এই বাংলাদেশি মুসলিম যাদেরকে ভবিষ্যতে ধরা হবে তাদের রাখার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। আর যখন পার্লামেন্টে বিল আসবে অফিশিয়ালি এদেরকে তাড়ানোর জন্য, সেই সময় যারা দাঙ্গা করবে বা ফান্ডিং দেবে তাদেরকে এখন থেকেই ধরপাকড়াও চলছে। এবং এই 10 জন 20 জন বাংলাদেশিকে ধরে এনে যারা এদের সাহায্য করেছে সেই গ্যাংকে ধরছে এবং তাদের মাধ্যমে এদের উপরে যারা রয়েছে সেই পর্যন্ত পৌঁছানোর চেষ্টা চলছে। এবং একবার এই পুরো ইকোসিস্টেমকে ধরে ফেলে তারপর কিন্তু অ্যাকচুয়ালি বিল আসবে পার্লামেন্টে বাংলাদেশিদের দেশ ছাড়া করার জন্য। এখন প্রশ্ন আসছে যে এর সাথে বাকি দেশের কী সম্পর্ক? তো দেখুন, রিসেন্টলি আমেরিকার নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আর ইউরোপের একাধিক দেশ নিজের দেশে থাকা মুসলিম ইমিগ্রেশনকে তাড়ানোর জন্য ঘোষণা দিয়েছে, কারণ ওখানে এই সমস্ত ইমিগ্রেশন ইসলামিক নিয়ম চালুর জন্য দাঙ্গা করছে। এই সেম অবস্থা তো ভারতেও। তো যেমনটা আমি আগেও বলেছি যে এই মুহূর্তে ডলারাইজেশনের সাথে র্যাডিকালাইজেশন হবে, কারণ এই যে যত ইসলামীকরণ করা হয়েছে এটা করা হয়েছিল ডলারকে চালানোর জন্য। তো ডলার শেষ, এগুলোও শেষ, এদের আর কোনো ফান্ডিং আসবে না। তো এখন ইউরোপ, ভারত, আমেরিকা এই সমস্ত দেশ আনঅফিশিয়ালি একজোট হয়ে নিজের নিজের দেশকে ক্লিনিং করছে। এবং যে মুহূর্তে ট্রাম্প শপথ নেবে তারপরেই খেয়াল করবেন আমেরিকা ওদিক থেকে মুসলিম ইমিগ্রেশন তাড়াবে, আর সেই সুযোগে ভারতও সেম কাজ করবে এখানে। এর সুবিধা হলো এই সমস্ত দেশ আমাদের কিন্তু লেকচার দিতে পারবেন যে ভারত অ্যান্টি মুসলিম দেশ, কারণ ওরা তো নিজেরাই সেটা করছে। বরং ভারত সরকার এখানে আমেরিকা থেকে সাপোর্ট পাবে ট্রাম্পের আন্ডার, যেটা বাইডেনের আন্ডারে হতো না। এবারে আসি বাংলাদেশের কথা। তো এই যে যাদেরকে ভারতে ধরা হবে এদের ফেরত পাঠাবে কোথায়? অবভিয়াসলি বাংলাদেশ। তো এই পপুলেশন বাংলাদেশে ফেরত পাঠানোর পর ওখানে যে ক্রাইসিস হবে তার দায়ও তো কাউকে নিতে হবে। সেটা নেবে কিন্তু এই মোহাম্মদ ইউনিস আর ওদের যে সমস্ত সাপোর্টার রয়েছে তার। আর যেহেতু বাংলাদেশ অলরেডি ভারতের বিরুদ্ধে মোর্চা খুলে দিয়েছে, তো এটাকে হাতিয়ার বানিয়ে ভারত বাংলাদেশের সাথে ডিল করবে। হয় ওরা ভারত থেকে নিজেদের পপুলেশন ফেরত নেবে, তা না হলে ভারতের কাছে মিলিটারি অপশান রয়েছে, ট্রেড, ইকোনমিক স্যাংশন আর বঙ্গোপসাগরের ব্লকেট, প্রচুর অপশান রয়েছে, যাতে ইভেনচুয়ালি বাংলাদেশ বাধ্য হবে ভারতের সাথে ডিল করতে এবং এদেরকে ফেরত নিতে। আর তার আগে পর্যন্ত ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্ট্রং অ্যাকশান তো নেবে না ডিরেক্টলি। তো বুঝতে পারলেন যে কেন ভারত এখনই মিলিটারি অপশানের দিকে যাচ্ছে। কারণ যদি এটা হয় আমাদের উল্টে আরও বাংলাদেশি ইমিগ্রেশন নিতে হবে। ভারত তাতে রাজি নয়। ভারত আগে নিজের দেশ থেকে কয়েক কোটি বাংলাদেশি তাড়িয়ে বাংলাদেশে ফেরত পাঠাবে এবং যখন এই চাপ সামলাতে না পেরে বাংলাদেশের যে ইকোনমি এবং বাংলাদেশের যে পুরো স্ট্রাকচার রয়েছে সেটা কোলাপস করবে, তখন গিয়ে ভারত সরকার আমাদের শর্তে বাংলাদেশের সাথে ডিল করবে। জরুরি নয় যে ভবিষ্যতে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে। এমনও হতে পারে যে মালদ্বীপের মইজু যেমন ভারত বিরোধিতা করে ক্ষমতায় এসেছে আর এখন ভারতের হয়েই কাজ করছে, সেম অবস্থা বাংলাদেশেও হতে পারে বিএনপি পার্টিকে দিয়ে। কারণ এখানে গুরুত্বপূর্ণ আইডিওলজি নয়, গুরুত্বপূর্ণ হলো ফান্ডিং। ওরা ভারত বিরোধিতা এই কারণেই করছে যে আমেরিকা ফান্ডিং দিচ্ছে। তো আমেরিকার ফান্ডিং থেমে যাওয়ার পর যখন দেশ কোল্যাপস করবে তখন তো টাকা লাগবে, তো সেটা কে দেবে? ডেফিনেটলি ভারতকেই দিতে হবে। আর ভারত তখনই টাকা দেবে যখন ওরা ভারতের হয়ে কাজ করবে। তো বুঝতে পারলেন এখানে অ্যাকচুয়ালি কী বড় গেম চলছে।